শাশুড়ি মাকে আবারও রান্নাঘরে আসতে দেখে নীরা জিজ্ঞেস করলো, মা আপনার কিছু লাগবে? না, তোমার সাথে গল্প করতে আসলাম। অবাক হয়ে শাশুড়ির দিকে তাকালো নীরা। শাশুড়ি তো ওকে সহ্যই করতে পারতো না। সে নিজে থেকে এসেছে গল্প করতে। ব্যাপারটা অবিশ্বাস্য লাগছে ওর কাছে। ওকে অবাক হয়ে থাকতে দেখে মা বললেন, কি দেখছো এমন হা হয়ে? নীরা লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল। শাশুড়ি মা ওর পাশে এসে দাঁড়ালো। জানতে চাইলো, কি রান্না করছো? পরোটা বানাচ্ছি, রুটির সাথে ডিম ভাজি আর সবজি। মা হেসে বললেন, বাহ, ভালোই তো আইটেম বানাচ্ছ দেখছি। পরোটা বানাতে পারো? হ্যাঁ পারি। না পারলে কি এখন সাহস করে বানাতে যেতাম? তাও ঠিক, আমার সময়ে আমি কিছুই বানাতে পারা তো দূরের কথা, ভাতও রাঁধতে পারতাম না। আমার শাশুড়ির যা কথা শুনেছি। নীরা হেসে বলল, সেজন্য আগে ভাগে সব কাজ শিখে রেখেছি, যাতে করে আমাকে আমার শাশুড়ির কথা শুনতে না হয়। লজ্জা পেলেন শাশুড়ি মা। উনি আসলে মেয়েটাকে অনেক কথা শোনান, উঠতে বসতে গালি দেন, রাগ দেখান। ওর কোনো কাজকেও সহজভাবে দেখতে পারতেন না। তাকে উদ্দেশ্য করে কথাটা বলা হলো নাকি? মাকে আনমনা দেখে নীরা বলল, আপনার জন্য তেল ছাড়া পরোটা ভাজবো? তেল দিয়েই ভাজো। আচ্ছা তোমরা কয় ভাই বোন? নীরা চমকে উঠল। এতক্ষণে বুঝি এটা জানার ইচ্ছা হলো ওনার। হায় রে শাশুড়ি, কপাল আমার। নীরা মুচকি হেসে বলল, আমরা 2 বোন। ভাই নেই? না। বাবা কি করেন? নীরা শাশুড়ির মুখের দিকে একবার তাকিয়ে বলল, বাবা স্কুল টিচার। ও আচ্ছা, ভালো। মা কি করেন? মা ও স্কুল টিচার, দুজনেই কাজ করেন তাহলে? হ্যাঁ। মা পড়াতে ভালোবাসতেন, বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালোবাসেন। শাশুড়ি মা আর কিছু বললেন না। নীরাকে এখন ওনার ভালোই লাগছে। যে মেয়ের বাবা মা দুজনেই মানুষ করার কারিগর, তার উপর মা বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালোবাসেন। সেরকম বাবা মায়ের মেয়ে তো লক্ষ্মী, মা গুণেই তো সন্তান। কিন্তু মেয়েটা শ্বশুরবাড়ি আসার পর থেকে তারা কি একবারও খোঁজ নেয়নি? কৌতূহলবশত প্রশ্নটা করেই ফেললেন উনি। আচ্ছা তোমার বাবা মা কি খুশি হয়ে বিয়ে দিয়েছেন? তাদের কি মত ছিল? স্বাক্ষর আমাদের বাসায় গিয়ে যখন বলল সে আমাকে ভালোবাসে আর আমার সব দায়িত্ব নিতে চায়, বাবা আমাকে জিজ্ঞেস করলে আমিও ওকে চাই কিনা। আমি তো সোনায় সোহাগা। মা আমার আগে থেকেই স্বাক্ষরের ব্যাপারে জানতো। মায়ের সাপোর্ট পেয়ে বাবা আর কিছু বলেনি। শাশুড়ি মা বললেন, ওনারা ফোন করেন না? ফোন তো করেই। মেয়েকে বিয়ে দিয়েছে বলে কি পর হয়ে গেছে নাকি? আজ সকালেও ফোন দিয়েছিল, কথা হয়। জানতে চায় আমি কেমন আছি। তুমি কি বললে? নীরা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললাম সুখেই আছি। বাড়ির সবাই আমাকে পেয়ে অনেক সন্তুষ্ট। মা যখন বলল আমরা কি তোর শ্বশুর বাড়ি যাব না, তখন ইনিয়ে বিনিয়ে এটা সেটা বলে কাটিয়ে দিয়েছি আর কি। শাশুড়ি মা লজ্জা পেয়ে মাথা নিচু করলেন। মেয়েটা আসলে অনেক লক্ষ্মী, এমন বউ পাওয়া তো কপালের ব্যাপার। যাক, স্বাক্ষর তাহলে ভুল কাউকে বেছে নেয়নি। উনি লজ্জা কাটিয়ে বললেন, তোমার বাবা মাকে আসতে বলো, তারা আসুক, আমরাও পরিচিত হই। নীরা নিজেকে সামলাতে পারল না, চোখে পানি এসে গেল ওর। মায়ের দিকে তাকিয়ে কেঁদেই ফেলল। শাশুড়িকে বুঝতে পেরে কাছে এসে নীরাকে ঝাপটে ধরলেন। কাজ শেষ করে হাত ধুয়ে রুমে এসে স্বাক্ষরের বালিশের পাশে বসল নীরা। মাথায় হাত বলিয়ে দিতে চোখ মেলে তাকালো স্বাক্ষর। নীরার হাস্যোজ্জ্বল মুখ দেখে চোখ পিট পিট করে বলল, ব্যাপার কি মহারানী, সাত সকালে এত খুশি যে? নীরা স্বাক্ষরের কপালে একটা চুমু দিয়ে বলল, খুব সুন্দর আজকে সকালটা। তোমার সংস্পর্শে আমারও সুন্দর হয়ে গেল। তা ম্যাম, এত আনন্দের কারণ কি জানতে পারি? অবশ্যই পারেন। আগে উঠুন, চা এনেছি, চা খেতে খেতে শুনবেন। স্বাক্ষর নীরাকে বুকের উপর টেনে নিয়ে বলল, উঠবো না, আবার তোমাকে টেনে নিয়ে শুয়ে পড়বো। ছি ছি, এসব বলে না। একটা সারপ্রাইজিং কথা আছে। তাই নাকি? অবশ্য সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। উঠছি। স্বাক্ষর উঠে ফ্রেশ হয়ে আসে। নীরা চায়ের কাপে চা ঢেলে দিল। চায়ে চুমুক দিয়ে বলল, বাহ, অসাধারণ চা বানিয়েছো তো ম্যাম। আজকে এত চমক কেন? আজকের চমকের মতো একটা ব্যাপার ঘটেছে তাই। শুনে এবার। নীরা আস্তে আস্তে খুলে বলল, সকালে মায়ের সাথে ওর কথোপকথন আর জড়িয়ে ধরার ব্যাপারটা। স্বাক্ষর অবাক হয়ে অপলকভাবে তাকিয়ে আছে নীরার দিকে। বিস্ময়ের সাথেই বলল, তাহলে কাম তো সেরে ফেলেছো একেবারে? হ্যাঁ,
এখন আব্বু আম্মুকে কল দিয়ে আসতে বলো না প্লিজ, ওদেরকে খুব দেখতে ইচ্ছে করছে। আচ্ছা, এমনি তো আর দেরি করা যায় না, মা নিজে থেকে আসতে বলেছে যখন। এখন সময় শাশুড়ি মায়ের ডাক শোনা গেল। এমন সময়, নীরা কই গো, তোমার তরকারি হয়ে গেছে বোধ হয়। স্বাক্ষর হেসে বলল, বাহ, মাকে একেবারে বশ করে ফেলেছো দেখছি। বলেছিলাম না শাশুড়িকে বসে আনার টনিক আছে, হচ্ছে বেশি বেশি কাজ করতে হবে। শুধু কাজ করলে হয় না বাপু, কাজ তো কাজের মেয়েরাও করে, কিন্তু শাশুড়ির মন জয় করার জন্য পুত্রবধূ হয়ে উঠতে হয়। বউ তো সবাই হয়, সবাই কি আর পুত্রবধূ হতে পারে? স্বাক্ষর হেসে বলল, তা বলেছ। যাও, আরেক কাপ চা এনে দাও, আজকের চায়ে মধু আছে। যাচ্ছি, তুমি উঠো, গোসল সেরে আসো, সবাই মিলে একসাথে নাস্তা করব। নীরা এরপর তরকারি শেষ করে সামান্তার রুমে চলে এলো। বিছানায় অগোছালোভাবে শুয়ে আছে সামান্তা, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। নীরা কাছে এসে ওর চুলগুলো সরিয়ে বলল, সামান্তা। গভীর ঘুমে মগ্ন হয়ে আছে সামান্তা, বোধহয় ভোর রাতে ঘুমিয়েছে মেয়েটা। খুব মায়া লাগলো সামান্তার জন্য। নীরা আস্তে আস্তে পাশে বসে বলল, সামান্তা উঠবে না? ডাক শুনে চোখ মেলে তাকালো সামান্তা, চোখ কচলে বলল, আমি উঠবো না এখন, নাস্তা করবো। উঠো। নাস্তা করবো না এখন, একা একা খেতে ভালো লাগবে না, সবাই একসাথে খাবো, আসো। আস্তে আস্তে খুব যত্নে সামান্তাকে বিছানা থেকে তুলল নীরা, নিজে বাথরুমে নিয়ে গিয়ে হাত মুখ ধুয়ে দিল। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দিল। সামান্তা মুখ ধুয়ে বেরিয়ে এলো। সামান্তার চোখে মুখে কান্নার রেখা, মেয়েটা নিশ্চয়ই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। নীরা ওকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করলো যাতে মন খারাপ করে না থাকে। সামান্তা মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা, নাস্তা করবা চলো। নীরার আজ আনন্দের শেষ নেই। সবাই মিলে নাস্তা করার সময় সামান্তা কিছুক্ষণের জন্য হলেও ওর কষ্ট ভুলে গেল। নাস্তা করতে করতে বাজার করার প্ল্যান করে ফেলল স্বাক্ষর। আজকে প্রথমবারের মতো শ্বশুর শাশুড়ি আসবেন। সব কাজের ফাঁকেও নীরা মনে মনে ভাবছিল রিয়ানকে কিভাবে শায়েস্তা করা যায়। এই অপমানের প্রতিশোধ তো নিতেই হয়। সামান্তার ফোন বাজছে অনেকক্ষণ ধরে। ও ফোনটা নিয়ে দেখলো একটা অচেনা নাম্বার থেকে কল। প্রথমে কলটা কেটে দিল, এরপর আবারও কল আসলো। এবার রিসিভ করে কানে ধরে বলল, রইল সামান্তা। ওপাশ থেকে একটা অস্পষ্ট সুন্দর ছেলের কণ্ঠস্বর ভেসে আসলো, হ্যালো সামান্তা। সামান্তা বলল, হ্যাঁ, কে বলছেন? আমাকে চিনতে পারছো না? না তো, কে? আমি তো জীবনানন্দ দাস, 1000 বছর ধরে পথ হাঁটতেছি। সামান্তা বিরক্ত হয়ে বলল, ফাজলামা করার জায়গা পান না? শোনেন, এসব ফাজলামা অন্য জায়গায় গিয়ে করেন, ফোন রাখেন। রেগে ফোনটা রেখে দিল সামান্তা। অনেকক্ষণ পর ফোনটা হাতে নিয়ে দেখলো কলটা এখনও আছে, কাটা হয়নি। অবাক হয়ে ভ্রু কুঁচকাল, এখনও কল কাটেনি কেন? ফোনটা কানে ধরতেই শুনতে পেল একটা গিটারের শব্দ আর সুমধুর একটা গান, তুমি আর তো কারো নও, শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার। সামান্তা মুগ্ধ হয়ে গানটা শুনছে। এত সুন্দর কণ্ঠ, আর কি সুন্দর করে গান গাইছে ছেলেটা। গানটা শেষ হতেই সামান্তা বলল, খুব সুন্দর করে গান গাইতে পারেন তো। মহারানীর ভালো লেগেছে? আচ্ছা, আপনি কে বলুন তো? বললাম তো আমি জীবনানন্দ দাস। জীবনানন্দ দাস কবিতা লিখতেন, উনি গান গাইতেন না। ওহ সরি, নিজের নামটাও ভুলে গেছি। আমি তো অ্যান্ড্রু কিশোর এসব গান গাইতেন। তাহলে আমি, সামান্তকে থামিয়ে দিয়ে বলল, এখন নিশ্চয়ই বলবেন আমি তাহসান। শুনুন, আমি তাহসানের ফ্যান নই, ওর চেয়ে অ্যান্ড্রু কিশোরই ভালো ছিল। ঠিক আছে। ও পাশের ছেলেটা শব্দ করে হেসে উঠল। হাসির শব্দ শুনে মোটা ভালো হয়ে যাবার উপক্রম। সামান্তা অবাক হয়ে ভাবতে লাগলো, কে এই ছেলেটা, এভাবে মুগ্ধ করছে কেন? ও পাশের ছেলেটা বলল, তো ম্যাডামের কি এখনও মন খারাপ? আমার মন খারাপ আপনাকে কে বলেছে? আমি তো সুপারম্যান, আমি সব জানি। বাহ, এখন আবার অ্যান্ড্রু কিশোর থেকে সুপারম্যান হয়ে গেলেন, তাই এরপর কি হবেন শুনি? আপাতত তোমার বন্ধু হব। আমার বন্ধু? কে বলুন তো আপনি? আমার বন্ধু হওয়ার আগ্রহ কেন এত? আমার পরিচয় অনেকবার দিয়েছি, আর তোমার মতো লক্ষ্মী মেয়ের বন্ধু তো সবাই হতে চাইবে, তাই না? সামান্তা বলল, ঠিক আছে, বুঝেছি, কিন্তু নিজের যে পরিচয়গুলো দিয়েছেন এগুলো তো সব ভুং ভাং। আমি কি একবারও বলেছি এগুলো সত্য?
এগুলো তো ঘুম ভাঙে। দেখুন, আপনি কিন্তু অনেক ফাজলামি করছেন। ফাজলামি মানে তো জ্ঞানী, ফাজিল মানে তো জ্ঞানী। আমি শুধু ফাজিল না, সাথে নম্র ভদ্র। থাক থাক বাবা, নিজের আর গুণগান গাইতে হবে না। আমার নাম্বার পেয়েছেন কোথায় সেটা বলুন। এটা কি খুব কঠিন কাজ? তোমার ভাইয়ার কাছ থেকে নিয়েছি। মানে? আমার ভাইয়া? আমার ভাইয়া আপনাকে আমার নাম্বার দিয়েছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ, আমার মতো ভালো ছেলের সাথে বন্ধুত্ব করতে সব ভাই তার বোনের নাম্বার দেবে। সামান্তা খেপে বলল, ফাজলামো রাখুন দয়া করে। ফোন দেওয়ার পর থেকেই ফাজলামো করে যাচ্ছেন। আপনার কথা একটা কথাও আমি বিশ্বাস করছি না। না করলে ক্ষতি নেই তো, শুধু বন্ধুত্বের অনুরোধটা গ্রহণ করো। আমার নাম্বারে কে দিয়েছে বলুন। ও পাশ থেকে ছেলেটা হাসতে হাসতে বলল, তোমার ভাইয়া দিয়েছে। বিশ্বাস না হলে গিয়ে জিজ্ঞেস করব। আমি ভাইয়াকে গিয়ে জিজ্ঞেস করব? দাঁড়ান, আপনাকে ভাইয়া এমন গালি দেবে, 14 গোষ্ঠীর নাম ভুলে যাব, তাই না? হা হা। আবার অট্ট হাসি শুরু করেছে ছেলেটা। সামান্তা খেপে যাচ্ছে ভীষণ। ছেলেটা বলল, সুন্দরী কমলা, এখন বলো তো আমার বন্ধু হচ্ছ কি না? আমার তারা আছে বাবা, চিনি না জানি না বন্ধু হব? হ্যাঁ, এতগুলো পরিচয় দিলাম, তাছাড়া চেনার জন্যই তো বলছি। জানার জন্য বন্ধু হবে, জানার জন্য এখন আপনার বন্ধু হতে হবে? হ্যাঁ হবে। নাম্বারটা কে দিয়েছে বলুন। তোমার ভাই স্বাক্ষর দিয়েছে। বিশ্বাস করো। দাঁড়ান, আপনাকে সাহায্য করতে হবে, বুঝেছি। আমি ভাইয়াকে জিজ্ঞেস করে আসি। আজ আপনার কপালে শনি আছে। ছেলেটা হেসে বলল, আমার কপালে শনি আছে নাকি রবি আছে সেটা একটু পরেই টের পাবা। মানে? মানে আগে ফ্রেন্ডশিপ তো করো, তারপর বুঝবা। সামান্তা খেপে টেপে টুক করে কল কেটে দিল। তারপর ছুটে এলো পাশের রুমে, দরজায় দাঁড়িয়ে বলল, এই ভাইয়া। স্বাক্ষর সামান্তার দিকে তাকিয়ে বলল, কি? সামান্তা কাছে এসে এগিয়ে গিয়ে নাম্বারটা দেখিয়ে বলল, এই নাম্বারটা চেনো? স্বাক্ষর এক পলক তাকিয়ে থেকেই বলল, এটা তো আয়াসের নাম্বার। সামান্তা ভ্রুকুচকে বলল, আয়াসকে? আমার একটা ফ্রেন্ড, ও গতকাল আমার ফোন নিয়ে বলল একটা কাজ আছে। তোকে ফোন দিয়েছে? হ্যাঁ। কি দুষ্টু দুষ্টু কথা, আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছে? বলিস কি, আয়েশার মতো ছেলে তোর সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছে? হ্যাঁ, করতে পারিস। আমার সব বন্ধুর মধ্যে অন্যতম একটা ভালো ছেলে, খুব ফানি আর ভালো। তোর মন খারাপ থাকতে দেবে না কখনো। আর আশা করি ওর সাথে ফ্রেন্ডশিপ করলে ডিপ্রেশন থেকে মুক্তি পাবি। তোর পাশে একজন ভালো বন্ধু দরকার। ভাইয়া, তুই বলছিস? হ্যাঁ, আমি তো তোকে রিলেশনশিপে যেতে বলিনি। রিলেশনের থেকে 1000 গুণ ভালো সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্বের সম্পর্কে দুষ্টুমি, খুনসুটি, বিশ্বাস, হেল্প সবই থাকে। রিলেশনে ব্রেকআপ হয়, কিন্তু বন্ধুত্বের কখনো ব্রেকআপ হয় না। সামান্তা চুপ করে দাঁড়িয়ে আছে। স্বাক্ষর বলল, ফ্রেন্ডশিপ কর, তোর একটা ভালো বন্ধু দরকার। আচ্ছা ঠিক আছে। সামান্তা হা হয়ে বেরিয়ে গেল ঘর থেকে। স্বাক্ষর নীরার দিকে তাকিয়ে বলল, নীরা, সামান্তার ভালো হবে তো? আয়াশকে ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারবে। স্বাক্ষর মাথা ঝাঁকালো। মূলত আইডিয়াটা নীরার। আয়াস মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো খুব ভালো বোঝে, আর ছেলেটা অনেক ফানি। নীরার মনে হচ্ছিল এই মুহূর্তে একজন ভালো বন্ধু সামান্তাকে উঠে দাঁড়াতে হেল্প করবে, কিন্তু কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করলে ঠিক মতো গুরুত্ব দিত না। তাই আয়াসের কথাই প্রথমে মাথায় এসেছে। আয়াস যেমন দুষ্টুমি করতে পারে, তেমনি সামান্তাকে স্বাভাবিক করতেও পারবে। নীরার আইডিয়ার মতোই স্বাক্ষর ও নীরা আয়াস সব শুনে আয়াস আর না করেনি। বলেছে বন্ধু হলে তো ভালোই, আর সেই সাথে কারো যদি উপকার হয় হোক না। নীরার বাবা মা প্রথমবারের মতো বিয়ে বাড়িতে এসেছেন। ওনাদেরকে অনেক নার্ভাস দেখাচ্ছে। বিয়ে মানুষগুলো কেমন, পরিবারের মানুষগুলো কেমন, তাদের মেয়েটা ভালো আছে কি না, এইভাবে বিয়ে পড়িয়ে দেওয়ায় ঠিকভাবে নিয়েছে কি না, এরকম নানান প্রশ্ন মনে উঁকি দিচ্ছে তাদের। প্রথমবার এসেছে বলে ওনারা নার্ভাস ফিল করছেন। নীরাও ভয়ে ভয়ে আছে শাশুড়ি মা তাদের সাথে কেমন আচরণ করবে এটা নিয়ে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে উনি নীরার মাকে ঝাপটে ধরলেন, হাত ধরে ঘরে নিয়ে আসতে আসতে বললেন, কেমন আছেন? আপনাকে আপা ডাকবো নাকি বিয়ান ডাকবো? নীরার মা হেসে বললেন, যেহেতু বিয়ান হন কাজে বিয়ান বলেই ডাকা দরকার, তাই না? বলে দুজনেই হেসে উঠলেন।
নীরাও হাসলো ওদেরকে দেখে। সামান্তা কাছে এসে নীরার বাবা মাকে সালাম জানালো। নীরা রান্নাবান্না শেষ করে অনেক যত্নে সবাইকে আপ্যায়ন করলো। নীরার মা নীরাকে এভাবে কাজ করতে দেখে অনেক সন্তুষ্ট। মেয়েটা তাহলে দ্রুত শাশুড়ির মন জয় করতে পেরেছে। এমন সময় ফোন বেজে উঠল সামান্তার। ওই স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো আয়াস ফোন করেছে। ফোন হাতে নিজের রুমে এসে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে আয়াস বলল, কী অবস্থা ম্যাম? এই তো ভালো, আপনার? আয়াস হো হো করে হেসে বলল, আমাকে শায়েস্তা করার বদলে নিজেই শায়েস্তা খান হয়ে গেছো দেখছি। বলেছিলাম না আমার কপালে শনি নেই, রবি আছে। সামান্তা হেসে বলল, আপনি এত ফাজিল কেন? হ্যাঁ, আমি খুব জ্ঞানী, সুপারম্যান তাই না? হাসি পেল সামান্তা। সত্যি কি দুষ্টু রে বাবা। সামান্তার হাসির শব্দ শুনে আয়েশ খানিকটা সময় চুপ করে রইল। তারপর বলল, তোমার হাসি ঢেকির মতো ঠুকুর ঠুকুর শব্দ করে। সামান্তা খেপে পড়ল, কি বললেন? আমার হাসি ঢেকির মতো? হ্যাঁ। জানেন সবাই আমার হাসির কত প্রেজ করে। সবাই বলে আমার হাসি অনেক সুইট। সবাই সেম কথা বলে বলেই তো আমি অন্য কিছু বলি, এজন্যই আমি তোমার বন্ধু। সামান্তা কিছু বলল না। আয়েশের কণ্ঠটা অনেক সুন্দর, ছেলেটার উচ্চারণ অনেক স্পষ্ট আর খুব মজা করে কথা বলে। ভালোই লাগছে সামান্তার। ও বলল, আচ্ছা আপনি হঠাৎ আমার বন্ধু হওয়ার জন্য লেগেছেন কেন? এখনও লাগেনি, মাত্র তো ইচ্ছা প্রকাশ করলাম। বেশ দুষ্টু আছেন। সে তো তোমাকে জ্বালাবার জন্যই। আমি কি জ্বালানি? আর আমার জ্বালানি? সামান্তা বলল, বাপরে, ছেলে মানুষরা তো ঝগড়াটে স্বভাবের হয়, আমি জানতাম না। আমি এসে জানাবো বলে এতদিন জানতে না। ও আচ্ছা, তাই নাকি? আর কি কি জানাবেন শুনি। যা যা জানলেই নিজেকে নতুন নতুনভাবে আবিষ্কার করতে পারবা। বাহ, তাহলে এক্ষুনি জানানো শুরু করুন। তাহলে তো মজা থাকবে না, ধীরে ধীরে জানাবো, অল্প একটু জানার না। আয়েশ বলল, তুমি হাসলে তোমার চোখ দুটো হাসে, খুব সুন্দর লাগে দেখতে। সবাই হাসলেই চোখ হাসে? না, সবাই হাসলে চোখ হাসে না, তোমার হাসির সাথে সাথে চোখ দুটোও হাসে, মায়াবতীর হাসি। সামান্তা কিছু বলল না। ছেলেটা যে কি আবুল তাবুল বলছে, তবে কথাগুলো শুনতে মোটেও খারাপ লাগছে না, বরং বেশ মন ভালো করা কথাগুলি। ছেলে মানুষই মিশে আছে কথায়। সামান্তা যখন নীরব হয়ে এসবই ভাবছিল, ওদিকে সুন্দর করে বকবকানি চালিয়েই গেল আয়াস। স্বাক্ষরের শ্বশুর শাশুড়ির সাথে ওর বাবা মায়ের বেশ ভালোই খাতির চলছে। সবাই মিলে দারুণ আড্ডায় মেতে উঠেছে। নীরা ও স্বাক্ষর হাসি মুখে চেয়ে আছে ওনাদের দিকে। হঠাৎ স্বাক্ষরের মা বললেন, তো বিয়ান সাহেবা আমার রুমে আসেন না, আমরা বেয়ান একটু গল্প করি। বেয়ান সাহেবা হেসে বললেন, চলেন। বাকিদেরকে বসিয়ে রেখে ওনারা দুজন পাশের রুমে চলে গেলেন। ও রুমে গিয়ে বিছানায় বসে শাশুড়ি মা নীরার মাকে বললেন, আমার ছেলেটাকে কেমন লাগে বিয়াইন? নীরার মা বললেন, অনেক ভালো একটা ছেলে। নীরাকে তো ভাগ্যবতী বলি এরকম একটা স্বামী পাওয়ার জন্য। তো বিয়াইন, আমার মেয়েটাকে কেমন লাগে? উনি উত্তরে বললেন, হ্যাঁ ভালোই, কাজকর্ম বেশ ভালোই করে। তা মেয়ের ঘর তো দেখলেন, বাড়িটা করতে অনেক টাকা পয়সা খরচ করেছি। স্বাক্ষরের বাবার আর আমার অনেক সাধের বাড়ি। দুটো রুমই দিয়েছি স্বাক্ষরকে, আর একটা দিয়েছি সামান্তাকে। স্বাক্ষর তো স্টুডেন্ট অবস্থায় বিয়ে করলো। আমরা তো চেয়েছিলাম ও চাকরিতে জয়েন। থাক, হবে না, যা হবে না সেটা ভেবে আর কি হবে। দীর্ঘশ্বাস ছাড়লেন স্বাক্ষরের মা। নীরার মা কি বলবেন বুঝতে না পেরে বললেন, মন খারাপ করবেন না বেআইন, নিশ্চয়ই এর পেছনে ভালো কিছু আছে। যা কিছু ঘটে আমাদের ভালোর জন্যই তো ঘটে। হ্যাঁ, দেখি কি ভালো হয়। আশা ভরসা সব তো শেষ, আর কি আর ভালো হয় দেখি। নীরার মায়ের মনটা কেমন করে উঠল। একজন মায়ের এরকম আক্ষেপ করাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু স্বাক্ষর যা করেছে নীরাকে ভালোবেসেই করেছে। নীরাকে হারালে হয়তো একটা ভালো কেরিয়ার পেত, কিন্তু নীরাকে তো আর পেত না। কিন্তু কিছু কিছু মানুষের জীবনে প্রিয় মানুষটার প্রাধান্য অনেক বেশি থাকে, অনেক বেশি। নীরার শাশুড়ি বললেন, যা হবার হয়েই গেছে, এসব ভেবে আর লাভ নেই। বলছি যে ছেলেটার পড়াশোনা শেষ করে চাকরি বাকরি নেওয়া, সেটা তো সময় লাগবে। এতদিন ছেলে আর ছেলের বউকে তো আমাদেরকে দেখাশোনা করতে হবে, ভরণ পোষণ কাপড় চোপড় যা লাগে। আপনারাও পারলে একটু খেয়াল রাখবেন এদিকে। নীরার মা চমকে উঠলেন।
নীরাকে ওনারা নিজের মেয়ে ভাবতে পারছেন না? ওনাদের যদি আরেকটা মেয়ে থাকতো, তার দায়িত্ব কি নিতে হতো না? প্রশ্নটা মনে রেখে উনি মুখে বললেন, আচ্ছা, আপনি তো দুশ্চিন্তা করবেন না। তা না হয় করলাম। আপনাকেও বলি, মেয়ের ঘর ভর্তি জিনিসপত্র থাক, আপনি কি সেটা চান না? কেন চাইব না? এখন তো ওরা কাজকর্ম করছে না কিছুই। দুটো ঘর সাজানোটা আমাদের পক্ষে তো খুব কঠিনই হয়ে যায়। মেয়ের ঘরের আসবাবপত্র নিয়ে আপনি যদি কিছু একটা... অবাক হয়ে চোখ বড় বড় করে ফেললেন স্বাক্ষরের শাশুড়ি মা। ছেলের শ্বশুরবাড়ির কাছে এভাবে কিছু চাওয়ার জন্য উনি তাহলে ডেকেছেন? ওনারা ভেবেছিলেন নীরার প্রতি সন্তুষ্ট হয়েই আজকে দেখা করতে বলেছেন ওনারা। কিন্তু শুধু দেখা না, আত্মাটাও অনেক ছোট দেখছি। রীতিমতো যৌতুক চেয়ে বসলেন। উনি কিছু না বলে মেঝের দিকে তাকিয়ে রইলেন। স্বাক্ষরের মা বললেন, ছেলেকে বড় করতে প্রচুর টাকা পয়সা খরচ করেছি। যখন যা বলেছে তাই করেছি। কান্ট পাবলিকে রেখে পড়িয়েছি। কোনো কিছুর কমতি রাখিনি। ইচ্ছা ছিল ভালো একটা জায়গায় যাবে ছেলেটা, কিন্তু তার আগে বিয়েটা করে বসে সবার আশা নষ্ট করে দিল। আশা হারাবেন না। বিয়ে করলেই জীবন শেষ হয় তা কিন্তু না, জীবনটা শুরু হতে পারে। ওর মেধা আছে, ভালো কিছুই করবে। স্বাক্ষরের মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আপনি একটু মেয়ের দিকটা দেখবেন। চাকরি বাকরি করতে বলছি না, আমার বাড়ির বউকে চাকরি করাতে হবে না। শুধু ঘরের আসবাবপত্র, আর যদি মেয়েকে খুশি করতে গয়নাগাটি কিছু দেন। দেখেন, আসবাবপত্র আপনার মেয়ের ঘরেই তো থাকবে, আর অর্নামেন্টসও আপনার মেয়েরই থাকবে। নীরার মা কিছু বললেন না, যদিও মনে মনে ভীষণ মন খারাপ করলেও মুখে হাসি রাখার চেষ্টা করে বললেন, অবশ্যই স্বাক্ষরকে আমি নিজের ছেলেই মনে করি। কথাটা বলে নিশ্চুপ হয়ে গেলেন। কিভাবে পারেন এই মহিলা? ওনার মন মানসিকতা সম্পর্কে ধারণা হয়ে গেল। নীরাই বা কিভাবে এত ছোট মন মানসিকতার মহিলাটাকে মেনে নিয়ে এত হাসি খুশি? মেয়েটা কখনো নিজের মন খারাপের কথা কাউকে জানতে দেবে না। অদ্ভুত প্রজাতির একটা মেয়ে। কোনো মতে কথা শেষ করে বসার ঘরে এলেন ওনারা দুজন। সবার সাথে দু একটা কথা বলে বিদায় নিলেন বেয়াই বাড়ি থেকে। মায়ের মুখের দিকে তাকিয়ে কিছু একটা আন্দাজ করতে পারছে নীরা, কিন্তু কি এমন বলতে পারে সেটা ধারণাতেও এলো না। ও হাসি মুখে মাকে বিদায় দিয়ে দিল। রুমে এসে নীরা স্বাক্ষরকে বলল, সব কিছু ভালোভাবে হয়ে গেছে তাই না? আমি তো ভাবতেই পারিনি মা এত তাড়াতাড়ি আমাকে মেনে নেবেন। স্বাক্ষর নীরাকে বুকের উপর টেনে নিয়ে বলল, আমার মায়ের উপর আমার এতটুকু ভরসা আছে, আর তোমার উপরেও ভরসা আছে। আমি তো জানি আমার নীরা পাগলিটাকে কেউ ভালো না বেশে থাকতেই পারবে না। নীরা হেসে ঝাপটে ধরল স্বাক্ষরকে। আজ কষ্টটা খানিকটা কমে এসেছে, কিন্তু দুশ্চিন্তা হচ্ছে সামান্তার জন্য। মেয়েটার ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারবে তো? সামান্তার ঘর থেকে হাসির শব্দ ভেসে আসছে। দীর্ঘ সময় পর বোনের হাসির শব্দ শুনতে পেল স্বাক্ষর। অবাক হয়ে নীরার দিকে তাকিয়ে বলল, সামান্তা হাসছে, আমি ভুল শুনছি না তো? না গো, সামান্তা খুব সুন্দর করে হাসে, তাই না? থ্যাঙ্কস নীরা, তোমার আইডিয়াটা কাজে লেগেছে। এবার বলো তো, রিয়ানকে কিভাবে সাহায্য করা যায়? ও যেভাবে সামান্তাকে ফাঁদে ফেলেছে, আমি ওকে ঠিক সেভাবেই ফাঁদে ফেলতে চাই। মানে রিয়ানকে আমি প্রেমের ফাঁদে ফেলতে চাই। এছাড়া আর কোনো উপায় আপাতত মাথায় আসছে না। ওকে এভাবে উচিত শিক্ষাটা দিতে হবে। কিন্তু তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমাকে ভাবতে দাও আরও। কিন্তু এই ছেলেটা তোমার, আমার সামান্তার, আমাদের পুরো ফ্যামিলিটাকে অশান্তিতে ফেলে দিয়েছে। ওকে একটা শিক্ষা তো আমি দেবই। তেজি হয়ে উঠেছে নীরার চেহারা। চোখে যেন আগুন ফুটে উঠছে। নীরার দিকে তাকিয়ে বুকটা ধক করে উঠল স্বাক্ষর।